পাশাপাশি দুইটা খবর, এবং কি অদ্ভুতভাবে দুইটা খবরের মধ্যে ব্যাপক একটা সম্পর্ক বিদ্যমান। তো খবর দুইটা কি, হজ করতে গিয়ে যাতে কেউ ভিক্ষা না করে এই ব্যাপারে কিন্তু সৌদি কর্তৃপক্ষ পাকিস্তানিদেরকে সতর্ক করছে। আর অন্য খবরটা কি, নারায়ণগঞ্জে গ্যাস সংকট, বাতিল হচ্ছে আন্তর্জাতিক অর্ডার। আপাত দৃষ্টিতে যে কেউ বলতে পারে যে এর মধ্যে আবার সম্পর্ক কি? কোথায় পাকিস্তানের লোক হজ করতে যাবে, তাদের সৌদি আরব কর্তৃপক্ষ সতর্ক করলো তারা হজ করতে আসবে, ভালো কথা, কিন্তু যেন ভিক্ষা করে পরিবেশ নষ্ট না করে। তো সেটা পাকিস্তানের ব্যাপার, রাইট? বাট এই যে বলা হচ্ছে কি, আবার নতুন খবর, সেটা হলো যে গ্যাস সংকটে নারায়ণগঞ্জে অনেকগুলো যে সমস্ত ওই যে পোশাক রপ্তানি করে যে কারখানা, এগুলো বন্ধ। তো দুইটার মধ্যে তো এই যে নারায়ণগঞ্জে কি গ্যাস সংকট, বাতিল হচ্ছে আন্তর্জাতিক অর্ডার, তো দুইটার মধ্যে কি আদৌ কোনো সম্পর্ক আছে নাকি? একটা পাকিস্তানের খবর হজ যাত্রী নিয়ে, আর একটা বাংলাদেশে ওই পোশাক তৈরি কারখানা বন্ধ হচ্ছে গ্যাসের অভাবে। তো এই দুইটার মধ্যে কি আদৌ কোনো সম্পর্ক আছে? কি মনে হয়? কিন্তু আছে। এটা বুঝতে গেলে আপনাদেরকে একটু গভীরভাবে মানে চিন্তা করতে হবে, তাহলে আপনারা নিজেরাও বুঝবেন যে এই দুইটা খবরের মধ্যে ওতপ্রোতভাবে একেবারে গভীর সম্পর্ক বিদ্যমান। বিষয়টা কি? এটা তো সবাই জানে যে এই পাকিস্তান একটা ভিখারি রাষ্ট্র, একটা ব্যাংকরাপ্ট রাষ্ট্র, এটাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ওদের ওই যে ওই প্রধানমন্ত্রী কি জানি শেবাজ শরীফ, আর সেনাবাহিনী প্রধান আসিম মুনির মাঝে মাঝে হুমকি ধামকি দেয়, দেখবেন যে হুমকি ধামকি দেয় ভারতের বিরুদ্ধে, যে সিন্ধু নদীর পানি যদি বন্টন চুক্তি নতুন করে না হয় তাহলে যুদ্ধ ছাড়া আর কোনো কিছু নাই। মানে ভাবখান হচ্ছে এরকম যে ভারতকে একেবারে ধ্বংস করে দিবে, অন্য কথায় হয়তো পারমাণবিক বোমা মারবে, এটাই। কিন্তু কিন্তু এইটা যদি তারা করেও, তো ভারত কি হাত গুটায় বসে থাকবে নাকি? কিন্তু একতরফা হুমকি ধামকি তো সে ঠিকই দেয়, তাই না? পাকিস্তান যদি একটা বোমা মারে তো ভারত মারবে 5টা। পাকিস্তান মারলে ভারতের নিশ্চয়ই 2-4টা শহর হয়তো ধ্বংস হয়ে যাবে, কিন্তু ভারত যখন মারা শুরু করবে তখন টোটাল এন্টার পাকিস্তানেরই কোনো অস্তিত্ব থাকবে না। অর্থাৎ পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান নামক দেশটাই একেবারে ভস্ম হয়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম। কিন্তু ওই যে ওই দুর্বলের তর্জন গর্জন সার, আপনারা দেখবেন যে ওই গাঁও গ্রামে আমরাও নিজেরাও দেখছি, যে কুকুর কামড়াবে না, মানে মাদি কুকুর আর কি, দেখবেন যে এমন ঘেউ 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 করে, মনে হয় যে একেবারে আপনার ছিঁড়ে খুঁড়ে খাবে, কিন্তু আসলে দেখবেন যে একটু দাঁড়ে গেলে দৌড়ে পালায়। তো সেই পাকিস্তান, এটা কিন্তু এখন দুনিয়ার সবাই জানে যে এটা একটা ব্যাংকরাপ্ট কান্ট্রি এবং একই সঙ্গে ভিখারিদের দেশ, যেটা নাকি কিছুদিন আগে একটা পরিসংখ্যানে দেখলাম যে অলমোস্ট 20% পাবলিক মানে লোক এই পাকিস্তান নাকি আসলেই ভিখারি, আসলেই ভিখারি। এবং সেটার একটা বড় প্রমাণ হচ্ছে কিছুদিন অন্তর অন্তর হাজার হাজার ভিখারি, এই পাকিস্তান থেকে যাওয়া ভিখারি, এই যে সৌদি আরব সহ অন্যান্য যে গালফ কান্ট্রি মানে এই আরব দেশ, এখান থেকে কিন্তু ধরে ধরে পাশে লাথি দিয়ে তারপরে ওই ভারত ওই পাকিস্তানে পাঠায় এবং সতর্ক করে যে ভবিষ্যতে যেন পাকিস্তান এই কাজ না করে, অর্থাৎ ভিখারিদেরকে যেন আমাদের দেশে না পাঠায়। তবে এটা কিন্তু বিস্ময়কর ব্যাপার, যারা নাকি হজ করতে যাচ্ছে তারা ভিক্ষা করছে, অথবা ভিখারি পেশাদার ভিখারি, সে হজ করার জন্যে পাসপোর্ট জোগাড় করছে, ভিসা জোগাড় করছে, তাই না, বিমান ভাড়া জোগাড় করছে। এটাও কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, বাংলাদেশ থেকে তো আমরা এগুলো কল্পনাই করতে পারি না, কি পারি? তো যাই আসল কথায় আসা যাক, যে পাকিস্তানে থেকে যাতে ভিখারি এই আরব দেশে না যায়, বিশেষ করে সৌদি আরবে না যায়, এ ব্যাপারে সতর্ক করছে। এবং বাংলাদেশে গ্যাস সংকটে নারায়ণগঞ্জে পোশাক রপ্তানি বন্ধ মানে পোশাকের অর্ডার ওয়ান আফটার অ্যানাদার বন্ধ হচ্ছে, মানে যেহেতু পোশাক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, সেহেতু ওই ইন টাইম তারা কিন্তু ওই অর্ডার যাদের আছে সে তারা তো সাপ্লাই দিতে পারবে না। তো যারা নাকি ক্রেতা তারা বলছে ঠিক আছে তাহলে বাতিল, তুমি তো সাপ্লাই দিতে পারবো না, তাহলে কী করবো, তাহলে বাতিল, অর্ডার বাতিল। বিষয়টা কিন্তু এরকম। এখন দুটার মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে যে দেখুন, এই পাকিস্তান যে ধারায় আজকে ব্যাংকরাপ্ট এবং ভিখারি হয়েছে, যে কারণে বস্তুত এখন
এরা ভিক্ষা করতে হজকে বেছে নেয় এই সৌদি আরব গিয়ে। বাংলাদেশে কিন্তু এই একই ধারায় চলছে, এবং বাংলাদেশের অর্থনীতিও কিন্তু একই ধারায় চলছে। আস্তে আস্তে কিন্তু অর্থনীতি ভেঙে চুরে খান খান হয়ে দুর্বল হচ্ছে। এবং এমন একদিন আসবে, আজকে থেকে হয়তো 2-4-5 বছর পর এমন একদিন আসবে, তখন কিন্তু এই বাংলাদেশের মানুষও কিন্তু এই হজ উপলক্ষে সৌদি আরব গিয়ে কিন্তু ভিক্ষা করা শুরু করা লাগবে। বিষয়টা বুঝতে গেলে একটু হালকা ইতিহাসের দিকে যাইতে হবে। আমরা যারা একটু সিনিয়র, আমরা কিন্তু এই জিনিসগুলো জানি, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে। এটার জন্য আমাদের ইতিহাস পড়ার দরকার নেই। যে জিনিসগুলো আমরা জানি, দেখছি, সেটার জন্য তো আর ইতিহাস পড়ার দরকার নেই, আছে। এই 1970-এর দশকে যখন জিয়াউল হক ওদের সেনাবাহিনী প্রধান যখন এই পাকিস্তানের প্রেসিডেন্ট হয়, তখন এই পাকিস্তান নামক দেশটার ইসলামাইজেশন শুরু হয়। ব্যাপকভাবে তখন এই যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্য থেকে টাকা আসা শুরু করে, এবং হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, এই যে বিশেষ করে কওমি মাদ্রাসা, এগুলো প্রতিষ্ঠা করা শুরু হয়। এবং তখন থেকে আস্তে আস্তে আগে যে উদারনৈতিক ধর্মনিরপেক্ষ আইন কানুন সমাজে বা কোর্ট কাছারিতে চালু ছিল, এগুলো আস্তে আস্তে প্রতিস্থাপিত হওয়া শুরু করে ইসলামিক আইন দিয়ে, অর্থাৎ শরিয়া ল দিয়ে। এবং বর্তমানে পাকিস্তানের যে আইন কানুন আছে, যদিও তারা অফিসিয়ালি ডিক্লেয়ার করে নাই যে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, এটা কিন্তু ডিক্লেয়ার করে নাই, কিন্তু অলমোস্ট 80% তাদের দেশে কিন্তু শরিয়া ল প্রতিষ্ঠিত। এবং এরপর থেকে, এবং এর একটা কারণ আছে, কারণ সেই আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন আগ্রাসন চালায়, তখন ওই সোভিয়েত ইউনিয়নকে দমন করার জন্য আমেরিকা এসে পাকিস্তানের উপর ভর করায়, এবং পাকিস্তানকে বলে যে ঠিক আছে, তোমাদের দেশে মসজিদ মাদ্রাসা বানাও, ওই যে আফগানিস্তান থেকে আসা লোকদেরকে এখানে পড়াশুনো করে ইসলাম সম্পর্কে জানাও, এবং তাদের মধ্যে প্রচার করো যে সোভিয়েত ইউনিয়নের ওই সমাজতান্ত্রিক ওরা তো সবাই হলো নাস্তিক, ইসলামের শত্রু। হ্যাঁ, এটাই তখন। আর তখন এই সৌদি আরব কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার এখানে খরচ করে, এবং পাকিস্তান নামক দেশটা এই মুহূর্তে বিলিয়ন বিলিয়ন ডলার যদি পাওয়া যায়, ওইটার লোভে তারা কিন্তু এই কাজগুলো করে, অর্থাৎ ওই মোল্লা মৌলবি এদেরকে লেলিয়ে দেয়, এবং তারা একদিকে যেমন মুজাহিদদেরকে প্রশিক্ষণ দেয়, অন্যদিকে তেমনি সমাজে ব্যাপকভাবে ইসলাম চর্চা শুরু হয় ওয়াজ নসিহতের মাধ্যমে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, ওই একই জিনিস কিন্তু বাংলাদেশেও সমান তালে চলে, কিন্তু পাকিস্তানের সাথে বাংলাদেশের তফাৎটা ছিল, পাকিস্তান একটা প্রক্সি যুদ্ধের সাথে জড়া ছিল আমেরিকার পক্ষ হয়ে, ওই সোভিয়েত রাশিয়ার এগেনস্টে মুজাহিদিনের মাধ্যমে। বাংলাদেশে ওই ধরনের কোনো যুদ্ধ কিছু ছিল না, কিন্তু ইসলামাইজেশনের প্রক্রিয়া ওখানে যেরকম যোদ্ধা চলতেছিল, বাংলাদেশেও কিন্তু সেই রকমভাবে যোদ্ধা চলতেছিল। ফলে হচ্ছে কি, আস্তে আস্তে এই পাকিস্তান কি করে, তারা তাদের দেশের শিল্প ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা বন্ধ করে দেয়। আর করবে কেন? আমেরিকা থেকে তো তারা মুক্তে টাকা পায়, সেনাবাহিনীর লোকজন প্রচুর টাকা পয়সা পায়। তো যদি কোনো কিছু ছাড়াই, ব্যবসা বাণিজ্য, কলকারখানা, উৎপাদন, এগুলো ছাড়াই যদি বিপুল পরিমাণে অর্থকড়ি পাওয়া যায়, তাহলে আমার শিল্প বাণিজ্য করার দরকারই বা কী, আর কলকারখানা, ফ্যাক্টরি, উৎপাদন, এগুলোর দরকার কী? এইভাবে করে করে পাকিস্তানের যে শিল্প ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু আস্তে আস্তে ধ্বংস হতে থাকে, এবং আস্তে আস্তে তাদের প্রবৃদ্ধি কিন্তু কমতে থাকে। এবং এই ধারা যে ওই জিয়াউল হকের আমলে শুরু হয়েছিল, ওটা কিন্তু এখনও চলমান। এবং এই জন্যেই কিন্তু বস্তুত আজকে এই পাকিস্তান একটা ভিখারি এবং ব্যাংকরাপ্ট কান্ট্রি, প্রতিনিয়ত তাদের ব্যয় মেটানোর জন্য IMF-এর কাছে দ্বারস্থ হতে হয়, এবং কিছুদিন পরে আবার ওই IMF-এর কাছে মাপ চাইতে হয়, দরখাস্ত দিতে হয় যে ভাই টাকা দিতে পারবো না, মাপ চাও, যেটাকে বলা হয় বেল আউট। পাকিস্তান কিন্তু প্রতিনিয়ত এই সিস্টেমের মধ্যে দিয়ে চলছে। ও ধার নেয়, যেমন IMF, বিশ্বব্যাংক, এদের কাছ থেকে ধার নেয়, এবং 2 দিন পরে আবার মাপ চায় যে আমরা তো টাকা টুকা পরিশোধ করতে পারতেছি না। এই জন্যে কিন্তু এই পাকিস্তানকে এখন কেউ ধারটা দেয় না, এই IMF বা বিশ্বব্যাংক এগুলো ধার দেয় না। আর বাইরের বিদেশ থেকে কেউ কিন্তু পাকিস্তানে কিন্তু বিনিয়োগও করে না, বাইরের কোনো কেউ বিনিয়োগ করে না, কারণ যেখানে ইসলামাইজেশন, অর্থাৎ যেখানে প্রতিনিয়ত সন্ত্রাস, বোমা, গোলে, মানে এগুলা চলে, বিচক্ষণভাবে চলে, সেখানে প্রচণ্ড অনিশ্চয়তা, সামাজিক অস্থিরতা, যখন তখন যেখানে সেখানে বোমার বিস্ফোরণ ঘটে, তাও আবার আত্মঘাতী। আবার অন্যদিকে এই অর্থনৈতিক অবক্ষয়ের কারণে
এই পাকিস্তান সরকার বেলুচিস্তানের দিকে মন দিতে পারে না, ওয়াজিরিস্তানের দিকে, খাইবার পাখতুনখোয়া এই অঞ্চলের মানুষের জীবন উন্নয়নের দিকে মন দিতে পারে না, পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীরের দিকে মন দিতে পারে না। তো সেখানে কি মানুষ গরিব থেকে গরিবতর হয়, খেয়ে না খেয়ে থাকে, তো স্বাভাবিকভাবে তারা খেপবে না। এখন তারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করতেছে এবং তারা এখন স্বাধীন দেশ করতেছে। মানে আমি বলতে চাচ্ছি যে এই শুরু হয়েছিল কিন্তু জিয়াউল হকের আমল থেকে, এবং পরবর্তীতে পাকিস্তান কিন্তু আর ঘুরে দাঁড়াতেই পারেনি। এবং বস্তুত এই বিগত এই 3 দশক 3.5 দশক বস্তুত এই পাকিস্তান নামক দেশটা শুধুমাত্র তাদের দেশে পারমাণবিক বোমা আছে না, এইটাকে দিয়ে ব্ল্যাকমেল করে এতদিন টিকে আছে। অর্থাৎ ওই পার্শ্ববর্তী ভারত বা অন্যান্য দেশ তাদের সাথে নানা রকম উত্তেজনা তৈরি করে টিকে আছে এবং আমেরিকার কাছে বলে যে এই অঞ্চলে আমি পারমাণবিক বোমা নিয়ে আসি, আমি সব ঠিকঠাক করে দেবো, আমাদের কেউ এড়ানোর সাহস পাবে না। অর্থাৎ এরা এই জিনিসটা, এই পারমাণবিক বোমা দিয়ে ব্ল্যাকমেল করে দিব্যি এতদিন টিকে আছে, কিন্তু এখন আর টিকে থাকতে পারতেছে না। আস্তে আস্তে কিন্তু পাকিস্তান ভেঙে যাচ্ছে, খান খান হয়ে যাচ্ছে। সেদিকে কিন্তু এখনও তাদের নজর নেই। পাকিস্তান যে যোগ দিচ্ছে কোথায়, মক্কা অ্যাকর্ডে, ওই যে পাকিস্তান, সৌদি আরব আর কি তুরস্ক মিলে একটা জোট করেছে, তাই না, ইরানের বিরুদ্ধে লড়াই করবে, ভালো কথা। এখন দেখেন যে বাংলাদেশের সাথে এই পাকিস্তানের মিল অদ্ভুত। বাংলাদেশেও কিন্তু 70 দশকে, বিশেষ করে এই শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসে, আমরা তখনই আমি দেখছি, আমাদের বয়স তখন বেশি ছিল না, তারপরে আমরা তো বুঝি, তখন থেকে বাংলাদেশে ব্যাপকভাবে মসজিদ, মাদ্রাসা এবং এই ওয়াজ কালচার শুরু হয়। তো বাংলাদেশ তো বেসিক্যালি কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত ছিল না, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের সামাজিক অস্থিরতা অত ব্যাপক ছিল না। কিন্তু মানুষের মধ্যে যে ইসলামাইজেশন প্রক্রিয়া, সেটা তো ব্যাপকভাবে শুরু হয়, এবং এইটা পরবর্তীতে যে বা যারাই ক্ষমতায় আসছে কেউই কিন্তু এটা থামায় নেই, এটাকে অ্যালাউ করছে, এবং তারা ক্ষমতায় থাকার জন্য এটা অ্যালাউ করছে। তো এখন আপনি খাল কেটে ঘরে কুমির আনবেন, পরে সেই কুমির আপনাকে খাবে না, তা তো হয় না। ফলে হচ্ছে কি, এই যে একটা পর্যায়ে এই যে শেখ হাসিনা 2008 সালে যখন ইলেকশনের মাধ্যমে ক্ষমতা আসলেন, 15 বছর উনি ক্ষমতায় ছিলেন। আপনারা খেয়াল করবেন, আমি প্রায় শেখ হাসিনার শাসনামলে একটা ভয়ঙ্কর সমালোচনা করি, সেটা হলেই উনি বাহ্যত বাংলাদেশের অনেক হয়তো অর্থনৈতিক উন্নতি করছেন, অবকাঠামোগত উন্নতি করছেন, এবং শেখ হাসিনার আমলে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 6 থেকে 7-এর মধ্যে কিন্তু, এবং মনে করা হচ্ছিল যে অচিরাত বাংলাদেশ একটা মধ্যবর্তী আয়ের দেশে পরিণত হবে। কিন্তু দেখেন যে যেহেতু ইসলামাইজেশন প্রক্রিয়া সেই দশকের পর দশক ধরে চলছিল, এবং যারা নাকি বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র করতে চায় তারা তো চুপ করে ছিল না, তারা কিন্তু অলওয়েজ দেখবেন যে খেয়াল করে তারা কিন্তু অলওয়েজ কিন্তু এই চেষ্টা বহাল রাখছিল। এরপরে বাইরের শক্তি যখন এদেরকে উৎসাহিত করে, ছেলেপেলেদেরকে উৎসাহিত করে, এখন ছেলেপেলে তো যারা নাকি ওই যে সমন্বয়কারী, তারা তো বোঝে নাই, তারা তো ওই যে কোটা আন্দোলনের নাম করে খুব মুখরোচক একটা এবং খুবই জনপ্রিয় একটা আন্দোলন, তাই না, তো ওইটার নাম করে শুরু করলো, তলে তলে থাকলো যারা ইসলামাইজেশন করে বাংলাদেশকে ইসলামীকরণ করতেছে তারা। ফলাফল আমরা দেখছি, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এরপর বাংলাদেশে কিন্তু শুরু হয়েছে এই ইসলামাইজড যে সমস্ত উগ্রবাদী দলের ব্যাপক উপস্থিতি। এখন তো আমরা সব কি দেখতে পাচ্ছি, এগুলো তো আর আপনারাই দেখতেছেন, আমার তো বলার দরকার নাই। অলরেডি জাতিসংঘ থেকে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশে আল কায়দার উপস্থিতি দেখা যাচ্ছে, এবং আর কিসের আল কায়দা, সব ধরনের ইসলামী উগ্রবাদীদের এখন বলা যায় যে মানে একেবারে অবাধ বিচরণের ক্ষেত্রে এখন বাংলাদেশ, তাই না। এবং বাংলাদেশের স্বাভাবিকভাবে কি এখন লুটপাটের রাজনীতি শুরু হয়ে গেছে, কারণ বাংলাদেশ একটা দেশে যখন ইসলাম মানে কোনো ধর্মের মৌলবাদিতার প্রসার ঘটে, জঙ্গিবাদিতার প্রসার ঘটে, শক্ত কোনো শক্তিশালী সরকার থাকে না, এবং সরকার যে বা যারাই থাকে তারাও যদি জঙ্গিবাদের ওই আদর্শের প্রতি দুর্বল থাকে, তো ফলাফল কী দাঁড়াবে, বৈদেশিক বিনিয়োগ হবে না, যে সমস্ত শিল্প কলকারখানা আছে এগুলো বন্ধ থাকবে, এবং গোদের ওপর বিস্ফোরণের মতো এখন এই ইরান এবং আমেরিকার যুদ্ধ, এইটা তো জ্বালানি প্রবাহ বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে এখন গ্যাস আসে না, ফলে এই শিল্প ইন্ডাস্ট্রি উৎপাদনে যেতে পারছে না, আস্তে আস্তে অর্ডার বন্ধ হচ্ছে। ফলাফল কি,
এই গ্যাস আসা বন্ধ হওয়ার আগে কিন্তু বাংলাদেশের যে প্রবৃদ্ধি এটা কিন্তু কমে 3-এর নিচে চলে গেছিলো, 2 থেকে 3-এর মধ্যে, যেটা কিন্তু শেখ হাসিনার সময় ছিল 7, সেখান থেকে কমে কিন্তু 2.5 হয়ে গেছিলো, বুঝছেন? অর্থাৎ অলরেডি এক ধাক্কায় বাংলাদেশ কিন্তু অনেক নিচে নেমে গেছে। এবং এখান থেকে উত্তরিত হওয়া আমি জানি না যে আদৌ এরা পারবে কি না, কারণ বর্তমানে যে সরকার তারা যেভাবে দেখলাম যে মৌলবাদীদের কাছে নত জানু, এবং মৌলবাদীরা রাস্তাঘাটে যেখানে সেখানে যাকে তাকে মারে ধরে মপ করে, পুলিশের সামনে পুলিশ হাসে, তার মানে কি এই সরকার অ্যালাউ করে এগুলো, তাই না? অর্থাৎ এই সরকার এগুলোকে পুষতেছে এবং মনে মনে ভাবতেছে এগুলো করে বোধহয় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। জি না, অলরেডি কিন্তু বাংলাদেশের অবস্থা কিন্তু পাকিস্তানের মতোই হচ্ছে, যে পাকিস্তানের অবস্থা আজকে থেকে আরও 10 বছর আগে হয়ে গেছে। বাংলাদেশ এই শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে একটু পরে হচ্ছে আর কি, তবে উইদিন 2-3 বছরের মধ্যে বাংলাদেশের অবস্থা কিন্তু পাকিস্তানের মতো হবে। অলরেডি প্রবৃদ্ধি এখন ওই 2.5-এর মতো এখন, এবং এটা বাড়ার কিন্তু কোনো সম্ভাবনা নাই। এমন কোনো পরিস্থিতি তৈরি হয় নাই, বিদেশ থেকে বিপুলভাবে এমন কোনো বিনিয়োগ হচ্ছে না যে বাংলাদেশের প্রবৃদ্ধি বাড়বে। এবং বিদেশের পুঁজি কেন বলি, বাংলাদেশে যারা বিনিয়োগ করতে পারে, বাংলাদেশের লোকজন যাদের টাকা পয়সা আছে, তারাই কি বিনিয়োগ করছে নাকি? না, কেউ বিনিয়োগ করছে না, সবাই হাত গুটায় কিন্তু বসে আছে, পর্যবেক্ষণ করছে পরিস্থিতি কি, কিন্তু পরিস্থিতিতে উন্নতির তো কোনো লক্ষণ নাই। তো বিনিয়োগ যদি না হয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি তো হবে না, মানুষের চাকরি বাকরি হবে না, কর্মসংস্থান হবে না, ফলাফল কি? ভিখারির সংখ্যা বাড়বে। অলরেডি কিন্তু বাংলাদেশে ভিখারি বেড়ে গেছে, অলরেডি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এগুলো কিন্তু বেড়ে গেছে। আগামী 1 বছর পরে রাস্তাঘাটের জায়গায় যত্রতত্র প্রচুর ভিখারি দেখা যাবে, এবং এর ফলাফল পাকিস্তান থেকে যেমন এই ভিখারিরা এই সৌদি আরব গিয়ে ভিক্ষা করে না, বাংলাদেশেও কিন্তু আগামী 1-2 বছর পরে দেখবেন যে ওই একই ট্রেন্ড ফলো করবে। কারণ বাংলাদেশ স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে পাকিস্তানের আদর্শ ফলো করছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি না। বাংলাদেশের কিছু যে সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত লোকজনগুলো তার ডিরেক্টলি বলে যে ভারতের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করো, পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য করো, পাকিস্তানের আদর্শ অনুসরণ করো। হ্যাঁ, ক্লিয়ার কাট ডিরেক্টলি বলছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সরকারও কিন্তু ইভেনচুয়ালি দেখা যাচ্ছে যে এটাই অনুসরণ করছে। তো ফলাফল পাকিস্তান ভিখারি রাষ্ট্র হয়েছে, তো বাংলাদেশকে ভিখারি রাষ্ট্র হতে হবে না। এই জন্যে বলছিলাম যে এই 2টা খবরের মধ্যে অদ্ভুত এক সাদৃশ্য এবং সম্পর্ক বিদ্যমান। ধন্যবাদ।